তে আমরা তখন যে কন্টেন্ট পাবলিশ করব। ঠিক আছে, সব প্ল্যাটফর্মের জন্য একই রকম কন্টেন্ট হয় না, ওয়েবসাইটের জন্য একরকম কন্টেন্ট থাকতে পারে। হ্যাঁ, মেবি শেয়ার করা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। করা হয়নি। প্রেজেন্ট হয়নি স্যার, প্রেজেন্ট। প্রেজেন্ট করে নিচ্ছি ভাই। জি স্যার, এবার হচ্ছে। বিল গেটস অনেক আগে একটা কথা বলছেন, সেটা হচ্ছে কন্টেন্ট ইজ দ্য কিং। মানে যা কিছু আছে সব কিছুর মধ্যে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যদি ইয়ে না থাকে, অপটিমাইজ না থাকে, কন্টেন্ট যদি অডিয়েন্স রিচ না করতে পারে, তাহলে যতগুলো প্ল্যাটফর্মে থাকুক আমরা এগুলো কোনো কাজেই আসবে না। আমাদের ওয়েবসাইট থাকলেও কাজে আসবে না, আমাদের ফেসবুক পেজ থাকলেও কাজে আসবে না, অনলাইন প্রেজেন্সে যে কোনো কিছু, অথবা অফলাইন প্রেজেন্সে যদি আমাদের কন্টেন্ট আমাদের ইয়েকে অডিয়েন্সকে রিচ না করতে পারে, অডিয়েন্সকে ইনফরমেশন না দিতে পারে, অডিয়েন্সকে কনভিন্স না করতে পারে, তাহলে কোনোভাবেই আমাদের সেল মেক হবে না, বা আমাদের সার্ভিসটা তাদের কাছে পৌঁছাইবে না। এই জন্য সবার আগে যে জিনিসটা করে, এটা হচ্ছে আমরা কন্টেন্ট তৈরি করবো। দুলন ভাই আপনার স্পিকারটা অফ করুন। 17 জন আছে, একটা মিনিট সময় দেবেন সবাই। আর কথা হচ্ছে আমরা কন্টেন্ট কীভাবে রাইট করব, বা কন্টেন্ট রাইট করতে যে আমাদের কী কী বিষয় ইয়ে করতে হবে, কনসিডার করতে হবে, কী কী বিষয় মাথায় রেখে আমাদের কন্টেন্টগুলো রাইট করতে হবে। কন্টেন্ট আমরা অনেক কিছুর জন্য রাইট করতে পারি। এক হচ্ছে ওয়েবসাইটের জন্য কন্টেন্ট রাইট করতে পারি, আমাদের যদি অ্যাপস থাকে অ্যাপসের জন্য কন্টেন্ট রাইট করতে পারি, যদি আমাদের পেজ থাকে ফেসবুক পেজের জন্য, তারপর সোশ্যাল মিডিয়াতে অন্য যেসব পেজ থাকবে এইসবের জন্য আমরা কন্টেন্ট রাইট করতে পারি। আর সবচেয়ে কন্টেন্টটা যে জায়গাতে সবচেয়ে বেশি দরকার পড়ে প্রমোশনের জন্য, অর্থাৎ আমরা যদি পেইড ক্যাম্পেইন চালাই সেটার জন্য কন্টেন্ট রাইট করতে হবে, অথবা যদি আমরা অর্গানিকভাবে ক্যাম্পেইন চালাই, অর্থাৎ কোনো টাকা খরচ না করে কন্টেন্টের মাধ্যমে সেল করা ইনফরমেশন দিয়ে, তাহলে আমাদের কন্টেন্ট দরকার পড়বে। অর্থাৎ আমরা যত সহজভাবে কন্টেন্ট আর যত অপটিমাইজ করে কন্টেন্ট রাইট করতে পারবো, এটা যতটুকু আমাদের অডিয়েন্সের কাছে রিচ করবে, আমাদের সেলটা তত বেশি আসবে। আমরা কন্টেন্ট রাইট করতে যেয়ে কী কী বিষয় আমাদের মাথায় নিয়ে রাখতে হবে, বা আমাদের আগে থেকে এই ব্যাপারগুলোতে ফোকাস করতে হবে। এক হচ্ছে ডিটারমাইন দ্য পারপোজ অফ দ্য ওয়েবসাইট বা সার্ভিস। ওয়েবসাইট দিয়েছিলাম, সার্ভিস। অর্থাৎ আমাদের সার্ভিস বা প্রোডাক্ট আসলে কী, এই প্রোডাক্টটা সম্পর্কে আমাদের আগে একটা স্পষ্ট ধারণা নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে অডিয়েন্স রিসার্চ। এই প্রোডাক্ট বা সার্ভিসের অডিয়েন্স কারা হইতে পারে, তাদের এজ কত থাকবে, কত থেকে কত এজের অডিয়েন্স আমাদের প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণ করতে পারে। তারপর হচ্ছে তাদের লোকেশনটা কোথায় থাকবে, র্যান্ডম লোকেশন, তাদের ল্যাঙ্গুয়েজ কী, তাদের বিহেভিয়ার কী, তাদের রিলিজিয়ন্স কী, তাদের ট্রেন্ডস কী, এইসব ব্যাপারগুলো আমাদের অডিয়েন্স রিসার্চের সময় খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে কম্পিটিটিভ। ওয়েবসাইট অ্যাপগুলো অনুযায়ী আলাদা আলাদা ভাবে কন্টেন্ট হবে। হ্যাঁ, ওয়েবসাইটের মূল যেই কন্টেন্ট এটা একই রকম হবে, শুধু ওয়েবসাইটের জন্য একটা ফরম্যাট থাকতে পারে, আর ইয়ার জন্য আমার অ্যাপসের জন্য একটা ফরম্যাট থাকতে পারে। অ্যাপস, ওয়েবসাইট আর পেজের জন্য, এগুলোর জন্য, সোশ্যাল মিডিয়ার পেজগুলোর জন্য, এগুলো শুধু ফরম্যাটটা চেঞ্জ হবে, আর বাকি সব প্রসেস একই। আমি ইয়াতে বেসিক জায়গাতে ধরে নিচ্ছি। তারপর হচ্ছে রিসার্চ কম্পিটিটিং সার্ভিস আর প্রোডাক্ট। আমরা যে প্রোডাক্টটা বা সার্ভিসটা প্রমোট করতে যাব, ওই সার্ভিসে যারা অলরেডি কম্পিটিশন করতেছে, যারা অলরেডি মার্কেটের মধ্যে স্টে করতেছে, তাদের রিসার্চ করা, তাদের কন্টেন্ট, তাদের মার্কেটিংয়ের সাকসেস কী, মানে তাদের মার্কেটিংয়ের জন্য যে কন্টেন্ট তারা রাইট করছে বা পাবলিশ করছে, এর মধ্যে মানে কি সাকসেসটা কী ছিল, তাদের তাদের কন্টেন্টটা কেমন ছিল, এগুলো রিসার্চ করা। তারপর হচ্ছে প্ল্যান হাউ দ্য কন্টেন্ট ফিট টুগেদার অন ওয়েবসাইট। ওয়েবসাইটের জন্য যদি আমরা রাইট করি, তাহলে আমাদের কন্টেন্টগুলো ওয়েবসাইটে কীভাবে ফিট হবে, অর্থাৎ কীভাবে আমরা এগুলো স্ট্রাকচার করে নিব ওয়েবসাইটে। তারপর হচ্ছে যদি আমরা ইয়ার জন্য করি, ফেসবুকের জন্য করি, তাহলে ফেসবুকে কীভাবে আমাদের কন্টেন্টগুলো স্ট্রাকচার হবে। সব জায়গাতে একই রকম সাইজ না থাকতে পারে,
ঠিক আছে, যদি আমরা এমিলের জন্য করি, অর্থাৎ এমিলের মধ্যে কন্টেন্টগুলো থাকবে, তখন এমিলের মধ্যে কীভাবে আমাদের কন্টেন্টগুলো স্ট্রাকচার হবে, এগুলোর প্ল্যানগুলো আমাদের আগে করে নিতে হবে। যদি হচ্ছে আমরা অ্যাপসের জন্য করি, তাহলে অ্যাপসের মধ্যে আমাদের কন্টেন্টগুলো কীভাবে স্ট্রাকচার হবে। যদি হচ্ছে আমরা ইয়ের জন্য করি, ক্যাম্পেইনের জন্য করি, তাহলে ক্যাম্পেইন আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে করতে পারি। যেই প্ল্যাটফর্মে কন্টেন্ট স্ট্রাকচার করার জন্য যে রুলস থাকবে ওইগুলো আমাদের ফলো করতে হবে, প্ল্যান এইগুলো দিয়ে আমাদের প্ল্যান মেক করতে হবে। তো সবার আগে যে বিষয়টা দেখতে হবে যে প্ল্যান হাউ টু দ্য কন্টেন্ট ফিটস টুগেদার। যদি আমরা ওয়েবসাইটের জন্য করি, তাহলে আমাদের ওয়েবসাইটে কীভাবে আমাদের কন্টেন্ট স্ট্রাকচার হয়ে থাকবে, যেটা ইয়ে থাকবে, আমরা কনভারসেশন রেট বাড়াবে, ইউজার যারা থাকবে, যারা ভিজিট করবে, তারা সহজভাবে বুঝতে পারবে, সহজভাবে রিড করতে পারবে এবং ডিসিশন নিতে পারবে। যদি আমরা ফেসবুক পেজের জন্য করি, তাহলে ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট কীভাবে স্ট্রাকচার করলে সেটা বেটার লুক দেখায় বা দেখতে ভালো লাগে, ইউজাররা বুঝতে সহজ হয়। ইমেলের জন্য যদি করি, দেখবেন আমাদের বিভিন্ন প্রমোশনাল ইমেল আসে। তো আমরা মার্কেটিংয়ের যখন আমরা করবো, আমরা ইমেল মার্কেটিংও করবো তার মধ্যে, ঠিক আছে, আমাদের অডিয়েন্স রিচ করার জন্য। তাহলে ইমেলের মধ্যে কন্টেন্টের স্ট্রাকচারটা কীভাবে দিলে আমাদের ইমেলের মধ্যে এই ইমেলের যে বক্স থাকবে, এই বক্সের মধ্যে আমাদের ক্লায়েন্টদের সুন্দরভাবে শো করবে কন্টেন্টগুলো অপটিমাইজ হয়েতে। অ্যাপসের জন্য যদি করি, তাহলে অ্যাপসেও কীভাবে কন্টেন্টগুলো দেওয়ার পরে মানে কোন স্ট্রাকচারটা ফলো করলে অ্যাপসের মধ্যে আমাদের কন্টেন্টগুলো সুন্দরভাবে দেখাবে। তারপর ক্যাম্পেইনের জন্য, ক্যাম্পেইনের ভিতরে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন থাকতে পারে, সার্চ ইঞ্জিন ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, ইমেল ক্যাম্পেইন, এরকম যত সব ক্যাম্পেইন আছে, এক একটা ক্যাম্পেইনের জন্য এক একটা প্ল্যাটফর্মের কন্টেন্ট স্ট্রাকচারটা এক এক রকম থাকে। তো এই ব্যাপারগুলো আমাদের প্ল্যান করে নিতে হবে। অর্থাৎ আমরা যে পারপোসে কন্টেন্টটা রেডি করব, যে মিডিয়ার জন্য, ওই মিডিয়াতে আমাদের কন্টেন্টটা কীভাবে স্ট্রাকচার হবে, কীভাবে ফিট হয়ে থাকবে, যেন আমাদের অডিয়েন্স সুন্দরভাবে এগুলো রিড করতে পারে, সহজভাবে বুঝে নিতে পারে। এই তবে ব্যাপারটা আলাদা জায়গায় আলাদা কন্টেন্ট হবে এবং আমাদের সবকিছু জানতে হবে কোন জায়গায় কিভাবে আমরা শুধু আমাদের মূল প্ল্যান একটাই থাকবে সবার আগে, যে আমাদের ডিটারমাইন দ্য পারপোজ অফ দ্য সার্ভিস অর প্রোডাক্ট। অর্থাৎ আমরা যে সার্ভিস অর প্রোডাক্টটা ডেলিভার করতে চাইতেছি আমাদের অডিয়েন্সের কাছে, এই সার্ভিস অর প্রোডাক্ট সম্পর্কে আমাদের আগে ভালো ধারণা নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের অডিয়েন্স, কারা আমাদের অডিয়েন্স থাকবে, তাদের এজ কেমন থাকবে, মানে কত থেকে কত এজের অডিয়েন্স আমাদের, তাদের বিহেভিয়ার, তাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস, তারপর তাদের যে রিলিজিয়ন অ্যাক্টিভিটিস এবং ট্রেন্ড অ্যাক্টিভিটিস, এগুলো আমাদের রিসার্চ করে আগে থেকে প্ল্যান মেক করে নিতে হবে, আইডেন্টিফাই করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের রিসার্চ কম্পিটিটিং সার্ভিস অর প্রোডাক্ট, অর্থাৎ আমাদের কম্পিটিটর যারা থাকবে তাদের সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে আমাদের একটা ধারণা নিয়ে নিতে হবে। অর্থাৎ যারা অলরেডি স্টে করতেছে মার্কেটে বা তারা ভালো করতেছে আমাদের চাইতে। তারপর হ্যাঁ, ওদেরটা অবশ্যই রিসার্চ করতে হবে, কারণ তারা কীভাবে কোন পলিসি ব্যবহার করে বা কোন পলিসিটা ইউজ করে তারা তাদের কন্টেন্টটা তাদের অডিয়েন্সের কাছে রিচ করতেছে, এটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলে আমরা তাদের সাথে ক্রস প্ল্যান করতে পারবো তাদের সাথে। তাদের কাজের সাথে তুলনা করে মানে আরো বেটার কিছু আনা যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তাদের সাথে ক্রস প্ল্যান করতে পারবো যে আমাদের আর কতটুকু অপটিমাইজ করলে তাদের সাথে হয়তো আমরা আর একটু বেশি রিচ করতে পারবো অডিয়েন্স, অথবা তাদের সমান রিচ করতে পারবো। এই ক্ষেত্রে যেটা হবে, আমাদের কস্ট কমে যাবে, কারণ হচ্ছে আমরা আগে থেকে তাদের থেকে একটা আইডিয়া নিয়ে নিতে পারবো যারা অলরেডি মার্কেটে স্ট্যান্ড করতেছে। শোনা যাচ্ছে আপনাকে? এই যে ফাইন্ড মাই অডিয়েন্স টুলসটা দেখছেন, শপিং ইনসাইট, গ্রো মাই স্টোর, টেস্ট মাই সাইট, marketing on YouTube, mobile feed, library, insight library, customer storytelling. মানে এটা এমন একটা টুলস, এটা গুগল প্রোভাইড করে, থিঙ্ক উইথ গুগল। আর যত ট্রেন্ড চলবে সবসময় সব কিছুর জন্য, এবং আপনার মার্কেটিং করতে যে রিসার্চের যত সব টুলসের দরকার পড়বে, সব আইডিয়া টুলস এখান থেকে ফ্রিতে নেওয়া যায়, ইউজ করা যায়। তারপর হচ্ছে আপনি যদি চান প্রিমিয়াম ইউজ করতে পারবেন। মানে স্যার এটা কি আপনার মানে অ্যাকাউন্ট করতে হবে এখানে কোনো ওয়েবসাইট এমন কিছু না, জাস্ট এখান থেকে ইউজ করতে পারবেন। ইউজ করে আপনি অ্যাকাউন্ট করে রাখলে আপনাকে করবে, নোটিফাই করবে। এই যে দেখেন আমরা ফিচার ফাইন্ড মাই অডিয়েন্স যখন করছি,
এই যে এখান থেকে আমরা অ্যাকাউন্ট করে রাখতে পারি। অ্যাকাউন্ট করে রাখলে তারা হচ্ছে আমাদের আগের যে ডাটাগুলো আমরা সার্চ করছি এগুলো আবার সাজেস্ট করবে বা আমাদের ডাটাগুলো সেভ করে রাখবে। আচ্ছা আচ্ছা। এখানে ইন মার্কেট অডিয়েন্স, ইফেক্ট অডিয়েন্স, এখানে কি ভাই আমাদের বিভিন্ন টিপস দেওয়া থাকবে নাকি? টিপস আইডিয়া বা কিভাবে করতে হবে আইডিয়া, tracking টুলস, এই এগুলো ধরনের। টিপস, আইডিয়া, টুলস সব এখানে পাওয়া যাবে, পাবেন ফ্রিতে। ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র গুগলই ইয়ে করতে পারে, মানে সবচাইতে বেশি ডাটা কালেক্ট করতে পারে ক্লায়েন্টদের কাছ থেকে। গুগল ইউজার সবচাইতে বেশি, তারা তাদের বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আমাদের মোবাইলের সাথে সবগুলো ডিভাইসের সাথে তারা কানেক্টেড থাকে এবং আমাদের অ্যাক্টিভিটিসগুলো তারা এডিট করে নেয়। সেজন্য তাদের টুলসগুলো যখন আমরা ফলো করবো বা ইউজ করবো, তাদের রিসার্চগুলো, তারপর তাদের টুলসগুলো, তখন আমাদের কাজের অনেকটা হেল্প হবে এগুলোতে, বা আমরা বেটার আনসার নিয়ে আসতে পারবো। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে অ্যাকাউন্ট করা বাধ্যতামূলক না নাকি? বাধ্যতামূলক না, কিছু কিছু টুলস ইউজ করতে অ্যাকাউন্ট করতে হবে। এখানে যেমন উপরে সাবস্ক্রাইব লেখা আছে, এখানে আবার ক্লিক করলে আসে আপনার হচ্ছে ওই ইমেল অ্যাড্রেস, কোম্পানি, কান্ট্রি, রিজিয়ন, সাবস্ক্রাইব এই ধরনের। হ্যাঁ, এই এটা ইনফরমেশনগুলো দেবেন। এটাই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন। এটাই ইনফরমেশনগুলো দিবেন। সব টুলসের রেজিস্ট্রেশন রিকোয়েরিস্ট না, বাট কিছু কিছু টুলসের রেজিস্ট্রেশন রিকোয়েরিস্ট তারা যেন ইয়ে করতে পারে, মানে আপনার ডাটা রিড করতে পারে, আপনি কি চাইতেছেন বা আপনার সার্ভিসটা আসলে কি রিলেটেড। আমাকে আগে ট্র্যাক করতে পারবে আর কি এই ধরনের। হ্যাঁ, এটাই, মানে আপনার সার্ভিসটা আপনাকে ট্র্যাক করে তারপর আপনাকে আনসারগুলো দিবে। তাহলে একটা অ্যাকাউন্ট করে রাখা ভালো মনে হয়। খুলে রাখেন। আর এই থিঙ্ক উইথ গুগল এটা এমন একটা টুলস বা গুগলের এমন একটা ফিচার, এখানে আপনি এমন কিছু নয় যেগুলো পাবেন না। লেটেস্ট ট্রেন্ড, তারপর হচ্ছে লেটেস্ট যত সব আপডেট আসবে সব কিছু, এভরিথিং। এই দেখেন অ্যাপ, মোবাইল, ফিচার মার্কেটিং, টুলস, ক্রিয়েট উইথ গুগল, ফাইন্ড মাই অডিয়েন্স, গ্রো মাই স্টোর, ইনসাইট লাইব্রেরি, মার্কেট ফাইন্ডার, রাইজিং রিটেল ক্যাটাগরিজ, টেস্ট মাই সাইট। আমরা ইয়েতে চলে আসি আবার। তাহলে আমাদের প্রথম তিনটা হচ্ছে, ফার্স্ট স্টেপ ছিল যেটা আমরা কি পারপোজে কন্টেন্ট রাইট করব, অর্থাৎ আমাদের সার্ভিস বা প্রোডাক্টে আমাদের অডিয়েন্সকে রিচ করাইতে আমাদের পারপোজটা কী থাকবে, এগুলো আগের থেকে আমরা ডিসিশন মেক করে নেওয়া। তারপর রিসার্চ দ্য অডিয়েন্স, আমাদের অডিয়েন্স কারা থাকবে তাদের খুঁজে বের করা বা তাদের একটা রোডম্যাপ তৈরি করা। তারপর হবে আমাদের কম্পিটিটরের সার্ভিস অথবা প্রোডাক্ট যেগুলো থাকবে তারা কীভাবে মার্কেট করতেছে, তারা কীভাবে ওগুলোর জন্য কন্টেন্ট রাইট করতেছে, এগুলো রিসার্চ করে নেওয়া। তারপরে যে প্রসেসটা আসবে আমাদের কন্টেন্টগুলোকে প্ল্যান করে নেওয়া, যে এগুলো কীভাবে আমরা যে প্ল্যাটফর্মের জন্য কন্টেন্টগুলো রাইট করবো সেই প্ল্যাটফর্মে এগুলো কীভাবে ফিট হবে, অর্থাৎ কীভাবে অপটিমাইজড হয়ে থাকবে, স্ট্রাকচার হয়ে থাকবে, যেন কনজিউমার খুব সহজেই এগুলো রিড করতে পারে, ভিজিট করতে পারে বা সে ডিসিশন মেক করতে পারে। তারপর হচ্ছে রাইট দ্য কন্টেন্ট ফর ইচ পেজ, অর্থাৎ সব পেজ, ফেসবুক পেজের কথা যদি আমরা চিন্তা করি, সব পেজ কিন্তু একরকম থাকে না। কোনটা থাকতে পারে পোস্ট করার জন্য, একটা পেজ থাকবে হচ্ছে প্রোডাক্ট আপলোড করার জন্য, একটা পেজ থাকতে পারে অ্যাবাউট পেজ, একটা পেজ ট্যাব থাকতে পারে কন্ট্যাক্ট ট্যাব, একটা ট্যাব থাকতে পারে ভিডিওর জন্য, একটা ট্যাব থাকতে পারে ইমেজের জন্য। তো এগুলো এরকম ডিফারেন্ট ট্যাবের জন্য বা পেজের জন্য আমাদের আলাদা করে করতে হবে, কন্টেন্ট রাইট করতে হবে। যখন আমরা যে পেজের জন্য কন্টেন্ট রাইট করব ওই পেজের জন্য ফোকাস করে আমরা কন্টেন্ট রাইট করবো। সাপোজ যদি আমরা অ্যাবাউট সেকশনের জন্য কন্টেন্ট রাইট করি, তাহলে আমাদের সার্ভিস বা প্রোডাক্টটা আসলে কি এটা সম্পর্কে যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা অ্যাবাউটে যাবে। এটা যখন আমরা কন্ট্যাক্ট পেজের জন্য করব, কন্টেন্ট রাইট করব, তখন আমাদের সাথে কিভাবে কনজিউমার কন্ট্যাক্ট করতে পারবে এই ডিটেইলসগুলো, কিভাবে কন্টাক্ট করতে পারবে সেই ব্যাপারগুলো এখানে থাকবে। কনজিউমার আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে, অথবা আমাদের যারা থাকবে ইন্ডাস্ট্রি সাপ্লায়ার থাকবে তারা কীভাবে কন্ট্যাক্ট করতে পারবে, এগুলো সম্পর্কে আমরা কন্ট্যাক্ট পেজে দিয়ে দিব। তারপর নিউজ বা লেটেস্ট রিলিজ অথবা ফ্রেশ রিলিজ,
এখানে হচ্ছে আমাদের কোম্পানির যে লেটেস্ট নিউজগুলো থাকবে, কোনো প্রোডাক্ট যদি লঞ্চ হয় এগুলোর ব্যাপারে, বা কোনো ক্যাম্পেইন যদি রান হয় নতুন করে, কোনো অফার থাকলে এগুলোর ব্যাপারে ওইখানে আমরা এই ব্যাপারগুলো আমরা ওইখানে রাইট করব। নিউজ অথবা হচ্ছে প্রেস রিলিজ, অর্থাৎ আমাদের কোম্পানির যে নিউজগুলো থাকবে এগুলো আমরা নিউজ বা প্রেস রিলিজ সেকশনে রাইট করব। তারপর হচ্ছে অ্যান্ড নো কপি পেজ এলিমেন্ট। এই প্রসেসগুলো শেষ হওয়ার পরে কপিরাইট ডিসক্লেমার যেটা আর কি। হ্যাঁ কপিরাইট ডিসক্লেমার যেটা, নো কপি পেজ এলিমেন্ট, অর্থাৎ অন্য পেজগুলোর সাথে বা অন্য কারোর সাথে কন্টেন্ট মিলে যায় এরকম কিছু, বা অন্য কারোর ট্রেডমার্ক ওয়ার্ড থাকতে পারে। ট্রেডমার্ক ওয়ার্ড ব্যবহার করা যাবে না। ট্রেডমার্ক ওয়ার্ড এরকম হতে পারে অন্য একটা ব্র্যান্ডের ওয়ার্ড, এটা শুধুমাত্র তার ব্র্যান্ডের জন্য ট্রেডমার্ক করা, ওরা যদি আমরা ব্যবহার করতে চাই তখন আমরা এখানে ক্লেম পাবো। তো এগুলো ইগনোর করতে হবে। এরপরে যে এরপরে যে 7 নম্বর স্টেপে যে কাজটা আসে এটা হচ্ছে আবার এডিট করতে হবে। এতক্ষণ আমরা যে কাজগুলো করে নিয়ে আসে এইগুলো আবার আমাদের এডিট করে দেখতে হবে যে এখানে আবার কোন জায়গাতে কোন কী সমস্যা আছে, অর্থাৎ এখানে স্ট্রাকচারগুলো ঠিক আছে কিনা, ইমেজের সাইজগুলো, যদি ইমেজ থাকে ইমেজের সাইজটা ঠিক আছে কিনা, যদি ভিডিও থাকে তাহলে ভিডিওর সাইজটা ঠিক আছে কিনা, এইচডি কোয়ালিটি পাচ্ছে কিনা, বা হচ্ছে এখানে কন্টেন্টগুলো সুন্দরভাবে স্ট্রাকচার হয়েছে কিনা, যদি কোনো থেকে ভিজিটর যখন ভিডিও ভিউ করবে সে এটা সুন্দরভাবে দেখতে পারতেছে কিনা, এই অর্থাৎ ফুল প্রসেসটা আমরা আবার রিভিউ করে এডিটটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে এটা আমরা অপটিমাইজ করে নিব ফর এসইও। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই আমাদের কন্টেন্টটা আমাদের যদি আমরা ওয়েবসাইটের জন্য করি তাহলে আমাদের কন্টেন্টটা, অথবা আমরা ফেসবুক পেজের জন্য করি, ক্যাম্পেইন ছাড়া বাকি যে জায়গা থেকে আমরা করবো সব কিছুর জন্যই আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা দরকার পড়বে। ইভেন ক্যাম্পেইনের মধ্যেও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটার যে প্রসেসটা এটা ডিরেক্টলি কাজে না লাগলেও ইনডাইরেক্টলি কাজে লাগে। ইনডাইরেক্টলি কীভাবে কাজে লাগে, সাপোজ আমরা একই ক্যাম্পেইন আমরাও করছি আবার আমাদের কম্পিটিটরও করছে, কিন্তু কম্পিটিটর চাইতে যদি কিওয়ার্ড বেস করে আমাদের ক্যাম্পেইনের অপটিমাইজ বেশি থাকে তাহলে তার ক্যাম্পেইনের আগে আমাদের ক্যাম্পেইনগুলো শু করবে এবং তার ক্যাম্পেইনের চাইতে আমাদের ক্যাম্পেইনের রেজাল্ট বেশি আসবে। কারণ এটা টুলস, ক্যাম্পেইনের জন্য যেসব টুলস বা বট থাকে তারা এটা রিড করতে তাদের জন্য সহজ হবে। হ্যাঁ কন্টেন্ট এসইও, এই কন্টেন্ট এসইওটা সব জায়গাতে কাজে লাগবে। যদিও এসইও ডেফিনেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য তো আমরা কন্টেন্ট অপটিমাইজ করতেই হবে। সার্চ ইঞ্জিনের জন্য তো আমাদের কন্টেন্ট অপটিমাইজ করতে হবে। তারপরে আমরা যখন পেইড ক্যাম্পেইনের জন্য কন্টেন্ট ইউজ করবো তখনও যদি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে প্রসেসগুলো থাকে এই প্রসেসগুলো ফলো করে যদি আমাদের কন্টেন্ট অপটিমাইজ করে নিই তাহলে আমাদের ক্যাম্পেইনের মধ্যে এই রেজাল্টটা আসা শুরু হবে। তারপর হচ্ছে প্ল্যান টু আপডেট কন্টেন্ট লিডার। তারপর আমরা এটা প্ল্যান করে রাখলাম যেন একটা প্ল্যান করে রাখতে হবে এগুলো সময় ফিউচারের সময় এগুলো আপডেট করা। সবসময় তার ক্যাম্পেইন থাকতে পারে না। যেমন হচ্ছে যখন আমরা দেখছি হচ্ছে সব কোম্পানিগুলোর একই রকম প্রোফাইল থাকছে, কোভিড আসছে হঠাৎ করে, ঠিক আছে, দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে যাওয়ার পরেই তারা কোভিড সম্পর্কে করে রাখছে, তাদের প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে একটা ইনফরমেশন দিয়ে রাখছে যে কোভিডের কারণে হয়তো তাদের সার্ভিস লিমিট হয়ে গেছে বা টিম লিমিট হয়ে গেছে, বা যারা আগে হচ্ছে স্টোরে সাপোর্ট দিত, স্টোরের প্রোডাক্ট সেল করতো, তারা এখন হোম ডেলিভারিতে চলে আসছে। তাহলে তাদের মূল কন্টেন্ট ঠিকই রয়ে গেছে, শুধু এখানে নতুন যে ট্রেন্ডটা আসছে বা নতুন যে সমস্যাটা আসছে এটা সম্পর্কে তারা, বা নতুন যে আপডেটটা আসছে শুধু আপডেটটা এখানে করে দিচ্ছে, অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। তো এটার জন্য তো তাদের আলাদা কন্টেন্ট রাইট করতে হয় না, তাদের আগের সার্ভিস সবগুলো ঠিক আছে, শুধু নিউ যে আপডেটটা আসছে আপডেটটা তাদের কন্টেন্টের মধ্যে অ্যাড করে দিয়ে দিছে। রেগুলার আপডেটের মধ্যে রেগুলার আপডেটে অর্থাৎ আমাদের মূল কন্টেন্টই কি থাকবে, তারপরে রেগুলার বেসিসে বিভিন্ন ট্রেন্ড থাকতে পারে। যেমন হচ্ছে যেমন ঈদ আসতে পারে, ঈদের সময় ঈদ জানানো যেতে পারে, বা ক্রিসমাস, বৈশাখী অনুষ্ঠান থাকতে পারে, তখন শুধু আমাদের মূল কন্টেন্টের পাশে আমরা একটা আলাদা এলিমেন্ট এড করে দিব বা আলাদা একটা প্যারাগ্রাফ এড করে দিয়ে এখানে যে আমাদের হচ্ছে এটা ঈদুল আজহার উপলক্ষে আমাদের এই ছাড়গুলো আছে বা আমাদের এই অফারগুলো চলতেছে, বা ক্রিসমাস উপলক্ষে আমাদের এই অফারগুলো চলতেছে 50%, 20%, মানে যে সময় যে ছাড়গুলো আসে। তাহলে আমাদের বারবার কন্টেন্ট রাইট করতে দিতেছে না, একবার একটা স্ট্রাকচার
ঠিক করে ফেললে তারপর এই স্ট্রাকচারটাই বারবার ব্যবহার করতে পারতেছি। এই স্ট্রাকচারকে আমরা রিএডিট করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজে লাগাইতে পারি, কিন্তু ওইটা থেকে আমরা একেবারে সব জায়গায় মানে ইমেলের জন্য কাজে, ইমেল প্রমোশনের জন্য, ওয়েবসাইট কন্টেন্টের জন্য, ইমেল কন্টেন্টের জন্য, ফেসবুক কন্টেন্ট, টুইটার কন্টেন্ট, লিংকডইন, এটা কি একটা ফরম্যাট তৈরি করে রাখার মতো এরকম কিছু? হ্যাঁ একটা ফরম্যাট তৈরি করে রেখে দেওয়ার মতো, মানে আপনি রাইট করবেন সময় একটা ফরম্যাট, পরবর্তীতে ওটা কাস্টমাইজ করে আমি বিভিন্ন জায়গায় আর কি পোস্ট করলাম বা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ বিভিন্ন জায়গায় পোস্ট করুন বা বিভিন্ন প্ল্যাটফর্ম আপনার যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করবেন। তাহলে মূল কাজটা একবার করে নিলেন রিসার্চ করে সব কিছু। যেমন হচ্ছে আপনি যখন আপনার অডিয়েন্সটা রিসার্চ করে নিব আমরা, তো অডিয়েন্স তো আমাদের বারবার রিসার্চ করতে হবে না। এখন হচ্ছে যদি আমাদের ফার্স্ট আমরা প্রথম কাজটা করে হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য কন্টেন্ট রাইট করি, তো ওয়েবসাইটের জন্য আমাদের অডিয়েন্সটা রিসার্চ করে নেওয়ার পরে তারপর হচ্ছে আমাদের সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে যখন আমরা আইডিয়া নিয়ে নিব, আমাদের ডিসিশন নিয়ে নিব যে এটা হচ্ছে আমাদের সার্ভিস, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, তারপর আমাদের অডিয়েন্সটা রিসার্চ করে নিয়ে নিব, তারপর হচ্ছে আমাদের কম্পিটিটর সার্ভিস বা প্রোডাক্টটা রিসার্চ করে নিয়ে নিব। তো এই কাজগুলো তো আমাদের কমপ্লিট। পরবর্তীতে যখন আমরা ফেসবুক পেজের জন্য আমাদের কন্টেন্টগুলো রাইট করবো, তখন তো আমাদের আলাদা করে আর এই সার্ভিস বা প্রোডাক্ট, তারপর হচ্ছে অডিয়েন্স রিসার্চ কম্পিটিং সার্ভিস, এগুলো সম্পর্কে তো আমাদের আর রিসার্চ করতে হবে না, এটা একবারেই শেষ হয়ে গেল। তখন শুধু আমাদের যে কাজগুলো ফলো করতে হবে, আমরা যে প্ল্যাটফর্মে যে কন্টেন্টগুলো পাবলিশ করব ওই প্ল্যাটফর্মের কন্টেন্ট পাবলিশিংয়ের যে স্ট্রাকচার, শুধু এইটা ফলো করতে হবে, ঠিক আছে? ওয়েবসাইটের জন্য একটা স্ট্রাকচার থাকতে পারে, ফেসবুক পেজের জন্য একটা স্ট্রাকচার থাকতে পারে, যেমন হচ্ছে ফেসবুকের কভার ফটোর একটা সাইজ থাকতে পারে, ফেসবুকের লোগো ফটোর একটা সাইজ আছে, পোস্ট করার জন্য পোস্টের মধ্যে ইমেজগুলো যখন আমরা পোস্ট করি এগুলো কতটুকু ট্রান্সপারেন্সিতে হলে এগুলো দেখতে ভালো লাগে। তারপর হচ্ছে যখন আমরা ফেসবুকে প্রোডাক্ট আপলোড করব এগুলোতে কি সিস্টেম থাকতে পারে, এগুলো যখন আমরা একবার করে ফেলবো তখন এই ব্যাপারগুলো আমাদের কাছে ফ্যামিলিয়ার হয়ে যাবে। তারপরে আমরা যে কাজটা সহজ হয়ে যাবে, একটা স্ট্রাকচারের মধ্যে। এগুলো কিভাবে থাকে যদি দেখাই? হ্যাঁ দেখাবো অবশ্যই, স্টেপ বাই স্টেপ দেখাবো একটু একটু করে। এখন হচ্ছে এগুলো সবই দেখবেন আপনারা ওয়েবসাইটে কীভাবে কন্টেন্ট স্ট্রাকচার করতে হয়, ফেসবুকে, ইমেলে, তারপর আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্ম থাকে এগুলো কীভাবে করতে হয়। তার আগে আমরা স্টেপ বাই স্টেপ আসি। সবার আগে যে কাজটা করতে হয় আমাদের দ্য পারপাস অফ দ্য সার্ভিস অফ প্রোডাক্ট, সার্ভিস অফ প্রোডাক্ট সম্পর্কে আইডিয়াগুলো আমরা কীভাবে রিসার্চ করবো, অথবা আমরা কোনো একটা যদি আমরা নিউ বিজনেস সিলেকশন করতে চাই বা নতুন একটা বিজনেস আমরা পিক করতে চাই, তাহলে এই নতুন বিজনেসের জন্য সার্ভিস বা যদি সার্ভিস বিজনেস হয় তাহলে এটা কোন সার্ভিসগুলো আমরা নিতে পারি, অথবা যদি প্রোডাক্ট বেসড বিজনেস হয় তাহলে কোন প্রোডাক্ট আমরা নিতে পারি, এটার জন্য আমাদের রিসার্চ করার দরকার পড়বে। এরকম পড়ে না? এইটাও আমরা ফ্রিতে করতে পারি গুগলের একটা টুলসের মাধ্যমে। আমরা অনেকগুলো টুলস দিয়ে করতে পারি, এর মধ্যে একটা টুলস হচ্ছে গুগলের টুলস, যেটাতে আমরা ফ্রি রিসার্চ করতে পারি, গুগল কিওয়ার্ড প্ল্যানার। এরপর হচ্ছে আরও আছে শ্যামরোজ কিওয়ার্ড প্ল্যানার, আখরেশ কিওয়ার্ড প্ল্যানার, মজ কিওয়ার্ড প্ল্যানার, এরকম অনেকগুলো প্রিমিয়াম টুলস আছে। তারপর হচ্ছে keywordtool.io, এরকম বিভিন্ন ধরনের প্রিমিয়াম টুলস আছে। তো আমরা আগে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করে দেখি। আমরা যদি গুগলে সার্চ করি গুগল কিওয়ার্ড প্ল্যানার, আসছে ads.google.home tools keyword planner। থাকবে ইউআরএলটা থাকবে এরকম ads.google.com/home tools keyword planner, ঠিক আছে? তারপর আমাদের এখান থেকে গো টু কিওয়ার্ড প্ল্যানার যেতে হবে। এখান থেকে সাইন ইন করে নিতে পারি, অথবা এখান থেকে গো টু কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা সাইন ইন করতে পারি। এটা আমরা আগে থেকে সাইন করা ছিল, আপনারা চাইলে নতুন করে সাইন ইন করে নিতে পারবেন, সাইন প্রসেস ইজি আছে।
এটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা গুগল থেকে ফ্রিতে প্রোভাইড করা হয়। গুগলের হিউজ টুলস আছে যেগুলো থেকে আমরা ফ্রি সার্ভিস নিতে পারি। তারা এগুলো দিয়ে রাখছে কোন ইয়েকে বায়ার্সদের। গুগল কিওয়ার্ড ডট টুল, না এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আর কিওয়ার্ড ডট টুলস যেটা, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার টুলস। এটা প্রিমিয়াম, ফ্রিতে কিছু করা যায় তারপরে প্রিমিয়াম। গুগল কিওয়ার্ড সাইটের লিংকটা দিয়ে দিয়েছেন? হ্যাঁ আপনি যেটা ওপেন করছেন এইটা পাচ্ছেন না। আচ্ছা, এই লিংকটা আমাদের কপি করে পেস্ট ইয়াতে দিয়ে দিন, কমেন্টে দিয়ে দিন। এখন পাচ্ছেন কিনা এটা থ্যাংক ইউ স্যার। সবাই? লিংকটা কি হোয়াটসঅ্যাপে দিয়েছেন নাকি এখানে চ্যাট বক্সে? চ্যাট বক্সে দেওয়া হয়েছে দেখেন। জি ভাই পেয়েছি এখন। এখানে সাইন ইন দিব। হ্যালো, হ্যালো রাকিব, হ্যালো রাকিব ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাকিব ভাই শুনতে পাচ্ছেন? আর রাকিব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? Then